This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তোর বাড়িতে মামলা ঢুকুক। আগেকার দিনে যখন ওই প্রতিবেশীদের মধ্যে ঝগড়া হতো না, তখন এরকম অভিশাপ দিত, জানেন তো। তখন মামলা ঢোকা মানে এটা মারাত্মক ব্যাপার ছিল। আচ্ছা, স্বাস্থ্য দপ্তরকে কি খাদ্য কিংবা শিক্ষা দপ্তরে এরকম কোনো অভিশাপ দিয়েছিল? সিরিয়াসলি মনে হচ্ছে নিয়োগ দুর্নীতি আর রেশন দুর্নীতির কল্যাণে শিক্ষার খাদ্য দপ্তরে মামলা ঢুকেছে, সে তো বহুদিন হয়ে গেল। দুর্নীতির অভিযোগে সিবিআই আর ইডি এই সাঁড়াশি চাপও তো রাজ্যের এই দুই দপ্তরকে সামলাতে হচ্ছে অনেক দিন ধরে। সামলাতে একদম সিজনড হয়ে গেছে। আজ সেই তালিকায় বাকি ছিল স্বাস্থ্য দপ্তর, 16 কলা পূর্ণ। স্বাস্থ্য দপ্তরের কল্যাণে কিন্তু রাজ্যের মুকুটে আরেকটা দুর্নীতির পালক যোগ হয়ে গেল। বাকি আর কিছু নেই, 360 ডিগ্রি। কেউ প্রশ্ন করতেই পারেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তো আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, তাহলে গোটা স্বাস্থ্য দপ্তরের কাঁধে এরকম দুর্নীতির দায় চাপানোটা সেটা কি ঠিক হচ্ছে? পয়েন্ট একদম নোট করতে হবে। সত্যি তো, আরজি করে যদি কোনো দুর্নীতি হয়েও থাকে, তাহলে স্বাস্থ্য দপ্তরকে ওইভাবে জুড়ে দেওয়াটা ঠিক নয়, এটা ভাবতে হবে। কিন্তু সত্যি কি ভাবতে হবে? ভাবলে কি দেখা যাবে? এটা বুঝতে হলে একটু পেছন দিকে ফিরে তাকাতে হবে। বেশি না, সামান্য পেছনে। ওই 2023 সালে, গত বছর এপ্রিল মাসে আরজি কর হাসপাতালে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছিল। তার মধ্যে যেরকম আর্থিক দুর্নীতি ছিল, তেমনই ছিল বায়োমেডিক্যাল বর্জ্য পাচার, বেশি দামে অক্সিমিটার বা ওই তারপর অক্সিজেনের যন্ত্র বা কর্মী নিয়োগ, ইউজি পিজি কাউন্সিলিংয়ে বেনিয়ম, ভর্তির সময় বেনিয়ম, এরকম অনেক অভিযোগ। আর এই সমস্ত অভিযোগ যিনি তুলেছিলেন সেই আখতার আলী তখন আরজি করের ডেপুটি সুপার ছিলেন। আখতার আলী প্রথমে স্বাস্থ্য দপ্তরে আর পরে রাজ্যের দুর্নীতি দমন শাখায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। নাম তো এখন সবাই জেনে গেছেন, নাম তো শুনাই হোগা, সন্দীপ ঘোষ। তাদের নাম করে একদম অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু সেই অভিযোগ পেয়ে পদক্ষেপ করা তো দূরের কথা, উল্টে অভিযোগ করার অপরাধেই নাকি আখতার আলী ট্রান্সফার হয়ে গেছিল। আরজি কর হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেলে পাঠানো হয় আখতার আলীকে। এবার ভাবুন, এই টাচটা কোথাও গিয়ে কি ওই স্বাস্থ্য দপ্তরকে কেন জুড়ে দিচ্ছি সেটা বোঝাতে সক্ষম হলো। দিন পাঁচেক আগে 1 বছরের পুরনো সেই অভিযোগের ভিত্তিতেই তো সিট গঠন করেছিল রাজ্য। ভাবুন কাণ্ড, সিট গঠন করেছিল মানে নিশ্চয়ই রাজ্য সরকারও কিছু না কিছু প্রমাণ পেয়েছিল। ওই হাসপাতালের বিরুদ্ধে ওটা অভিযোগের প্রাথমিক প্রমাণ খানিকটা পেয়েছিল বলেই তো সিট গঠন, নইলে তো করতো না। যদিও বিজেপি আর সিপিআইএম নেতাদের সন্দেহটা একটু অন্যরকম। তাদের ধারণা যে তিলোত্তমার ধর্ষণ আর খুনের অভিযোগ থেকে নজর ঘোরাতেই 1 বছরের পুরনো অভিযোগকেই জলটল ছিটিয়ে জীবন্ত করে আবার বাজারে ছেড়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। হতে পারে, মানে সব কিছু সম্ভব আর কি, এরকমই আর কি সবাই ভাবছেন। আজকাল আপনি একটু কথা বলে দেখুন চারপাশে, আপনারা নিজেরাও হয়তো এরকমই ভাবছেন। হয়তো একই রকম সন্দেহ করেছিলেন বলেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আখতার আলী। দেখুন, ভদ্রলোককে কিন্তু দোষ দিতে পারবেন না। কারোর মনে হতেই পারে, আরে এই ভদ্রলোক তো আদা জল খেয়ে ওই সন্দীপ ঘোষের পেছনে লেগেছেন। দেখুন, ব্যক্তিগত শত্রুতা থাকলে লোক একটা অভিযোগ যে কোনো জায়গায় ছেড়ে দেয়, বিশেষ করে সংবাদ মাধ্যমে কোনো রকম একটা অভিযোগটা ছুড়ে দিতে পারলেই হলো আর কি। এই ভদ্রলোক আখতার আলী ইনি কিন্তু যেখানে অভিযোগ করার নিয়ম মেনে সব কটা জায়গায় করেছেন, নিজের পরিচয় দিয়ে করেছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরে করেছেন, ভিজিলেন্সে করেছেন। এবার খেয়াল করে দেখুন, এই সমস্ত জায়গাগুলোতে যদি সেই অভিযোগগুলো মিথ্যে প্রমাণিত হতো, প্রথমত তাহলে তিনি তো বেকায়দায় পড়তেন। দ্বিতীয়ত, এই অভিযোগটা করেছেন তখনই তিনি জানতেন যে সন্দীপ ঘোষ কতটা প্রভাবশালী।
সেটা কোর্টও এখন মনে করছে। সে যাই হোক, কিন্তু তিনি যদি জানতেন যে সন্দীপ ঘোষ অতটা প্রভাবশালী, তাহলে তার নাম ধাম প্রকাশ হয়ে গেলে তাকেও তো বিপদে পড়তে হতে পারত। সেই ঝুঁকি নিয়েছিলেন। মানে কোথাও গিয়ে তার মনে হয়েছিল জলটা যেখান দিয়ে বইছে আর চুপ করে থাকাটা সম্ভব না, তাই জন্য তিনি মুখ খুলেছিলেন। সেই মামলার শুনানিতে গতকাল হাইকোর্টও কিন্তু জানতে চেয়েছে 1 বছরের পুরনো একটা অভিযোগ নিয়ে হঠাৎ রাজ্য সরকারের এতদিন পর হঠাৎ টনক নড়ল কেন, তাও আবার এমন একটা সময় যখন অলরেডি বিভিন্ন রকম বিতর্কে জড়িয়ে গেছেন তিনি। এবং সব থেকে বড় কথা, যখন তিনি নিজে পদত্যাগ করতে চেয়েছেন, চাকরি ছাড়তে চেয়েছেন, সেই সময় তাকে ধরে বেঁধে বাবা বাছা করে প্রায় অন্য একটা হাসপাতালে ন্যাশনাল মেডিকেল কলেজের ওই প্রিন্সিপাল পদে তাকে বসিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে এই ঘন্টা দুয়েকের মধ্যেই, চাকরি ছাড়ার ইচ্ছে প্রকাশ করার ঘন্টা দুয়েকের মধ্যে। তখনও তাদের কারোর টনক নড়েনি, এর বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে। হঠাৎ করে যখন মনে হচ্ছে ব্যাপারটা খুব বেকায়দায়, গলার কাঁটাটা একটু বেশি খচখচ করছে, তখনই সিট, আজ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তো ওই সিটকে একদম সিটে বসিয়ে দিয়েছেন। সিটের হাত থেকে তদন্তটা কেড়ে নিয়ে কাকে দিয়েছেন জানেন? সিবিআইকে। এবার ভাবুন, কোথাও গিয়ে যদি এরপর সিবিআইকে এই তদন্ত করতে হয় যে রাজ্যের আর কোন কোন বিষয়ে তাদের তদন্ত করার দরকার আছে, তাহলে তাদের দোষ দেওয়া যাবে এরপর? কোথায় নেই বলুন তো। আরও একটা কথা, সন্দীপ ঘোষ কি ভবিষ্যৎদ্রষ্টা? সেজন্য কি দুদিন আগে তাকে পুলিশের ওই যে বিশেষ তদন্তকারী দল সিট তাকে ডেকে পাঠিয়েছিল? তিনি কিন্তু যাননি। যতবার হাজিরা দিয়েছেন সব সিবিআই এর কাছে, এতবার হাজিরা দিয়েছেন, এত সময় দিয়ে হাজিরা দিয়েছেন, কারোর তো মনে হচ্ছে যে উনি আবার সিবিআই জয়েন করে গেলেন নাকি, সকালবেলা ঢুকছেন রাত্রিবেলা বেরোচ্ছেন। আমরা এরকম অফিস করি যেরকম, সেরকম আর কি, টানা রোজ 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 রোজ। বলা তো যায় না ওনার যা চাকরি ভাগ্য, কখন কি হয়ে যায়। আরও একটা কথা, সন্দীপ ঘোষ কি এমন কেউ যাকে ধরলে বড় কোনো মাথার কাছে পৌঁছে যাবে তদন্তকারীরা? সেজন্য কি তাকে আগলে রাখার চেষ্টা হয়েছে? সন্দীপ ঘোষ কি স্বাস্থ্যকর্তাদের নয়নের মণি? যদি তাই হয় তাহলে আরজি করের খাল দিয়ে সিবিআই ঢুকলো বটে, কিন্তু তারা ভবিষ্যতে ওই স্বাস্থ্য দপ্তরের মূল নদীতে গিয়ে ঝাঁপ দেবে কিনা, বা ওই খাল দিয়ে খালপথে ইডিকেও ডেকে আনবে কিনা, সেটা কেউ হল অফ করে বলতে পারবেন? সন্দীপ ঘোষ নাকি এক ভাইপো আছে, তার সব দুর্নীতিগুলো যাতে ঢাকা দেওয়া যায় কাগজপত্রগুলো, একটা টাস্ক ফোর্স নাকি ঘোড়ার ডিম তৈরি করেছিল, সিবিআই নেবে, সিবিআই থেকে যেহেতু আর্থিক দুর্নীতি ইডিও নিতে পারে। এই আরজি করে এই ধর্ষণ এবং হত্যার পিছনেও ফিনান্সিয়াল করাপশন থাকতে পারে। রাজ্য সরকারের কাছে অভিযোগ 2023-এ করার পরও তড়িঘড়ি করে এখন এসআইটি ফর্ম করা অনেক কটা কোশ্চেন এসেছে। যেহেতু মানি লন্ডারিংয়ের ব্যাপার থাকতে পারে বা মানি ট্রেল থাকতে পারে, সেহেতু সিবিআইয়ের সাথে সাথে ইডিরও স্বতঃপ্রণোদিতভাবে বা সুমোটোভাবে এই তদন্তে অন্তর্ভুক্ত হওয়া উচিত এবং তদন্ত করা উচিত। এটা তো আমি দীর্ঘদিন ধরে ওনার বিরুদ্ধে কমপ্লেন করেছিলাম। আমি যখন একটা কমপ্লেন করলাম তো ওটা তো খুঁটিয়ে দেখা উচিত, কিন্তু তারপরে যখন এই 9 তারিখে ঘটনাটা হলো, তারপরে 16 তারিখে মনে হয় গভর্নমেন্ট তখন চাপে পড়ে একটা সিট কমিটি গঠন করে। ডাক্তার প্রণাম জানাই, তিনি একজন হুইসেল ব্লোয়ার, 1 বছর আগে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। আশা করবো সিবিআই পেছন প্রেডিকেটেড অফেন্স নেবে, যেহেতু এখানে আর্থিক অনিয়ম আছে। বিজেপি বা এখানকার বিরোধীরা তারা প্রথম থেকেই জাস্টিসের বদলে কুর্সি চেয়েছে। তারা জাস্টিস নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয়। যদি জাস্টিস নিয়ে ভাবিত হতো তাহলে সবার আগে তাদের উচিত ছিল সিজিও কমপ্লেক্সে গিয়ে ঘেরাও অভিযান করা। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আচ্ছা দেখুন, একটা জিনিস ভাবছিলাম, এই ইডির একটা বিশেষ ক্ষমতা আছে জানেন তো, মানে তারা কিন্তু যদি একবার ঢোকে তারা কিন্তু প্রয়োজনে গ্রেফতার করতে পারে। মানে সিবিআইয়ের থেকে তাদের পক্ষে গ্রেফতার করাটা অনেক সহজ।
সিবিআই কি ইডির জন্য ওয়েট করছে নাকি? সেই জন্যই কিছু কিছু পদক্ষেপ তারা নিচ্ছে না, জানি না। কিন্তু এই যা যা বক্তব্যগুলো শুনলেন, এবার যদি বলি যে স্বাস্থ্য দপ্তরই খাল কেটে সিবিআইকে ডেকে আনলো, ভুল বলবো কি? 1 বছর আগে আক্তার আলী যখন প্রথম এই অভিযোগ করেছিলেন, তখন যদি তারা কোথাও গিয়ে ঠিক ঠিক বন্দোবস্ত করতো, ব্যবস্থা নিত, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো কি? এবং আরও একটা কথা, আক্তার আলীর এই অভিযোগকে স্বাস্থ্য দপ্তর গুরুত্ব না দিলেও TV9 বাংলা কিন্তু গুরুত্ব দিয়েছিল। তখন লাগাতার আমরা খবর করেছিলাম, পর দেখিয়েছিলাম কি কি, কারণ তথ্য প্রমাণ যেগুলো দিয়েছিলেন সেগুলো তুলে ধরে আমরা প্রশ্ন তুলেছিলাম। উত্তর আসেনি, কিন্তু প্রশ্নগুলো সেগুলো তো রয়ে গেছে। এখন সিবিআই খুঁজবে, এবং সবথেকে বড় কথা, যে তদন্তটা স্বাস্থ্য দপ্তর এড়াতে চেয়েছিল, তারা তদন্তের ঢেকিটা গিলল এমন একটা সময় যখন সন্দীপ ঘোষ নিজে বিড়ম্বনায়, আর তাকে নিয়ে স্বাস্থ্য দপ্তরও বিড়ম্বনায়। সত্যি বলতে কি, এই মুহূর্তে তো স্বাস্থ্য দপ্তরকে দেখে মনে হচ্ছে তারা চরম বিভ্রান্ত। বুধবার রাতে স্বাস্থ্য সচিব জানান যে আন্দোলনকারীদের দাবি মেনে তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। কী কী সিদ্ধান্ত? 1, তারা আরজি করের অধ্যক্ষ পদ থেকে সুরিতা পালকে সরিয়ে দিচ্ছেন। 2, আরজি করের সুপার পদ থেকে বুলবুল মুখার্জিকে সরাচ্ছেন। আর 3, যেটাকে সব থেকে গুরুত্বপূর্ণ বলে সবার মনে হয়েছিল, সেটা হলো ওই ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদ থেকেও সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হচ্ছে। ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু তার আগের থেকেই বলতে শুরু করেছিলেন ঢুকতে দেবেন না। দেখুন, চারপাশে যেভাবে বিক্ষোভ জমা হচ্ছিল, কোথাও গিয়ে সেটা খুব বড় জায়গায় যেতে পারে, এটা রিড করেই সম্ভবত এই পরপর সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল। মনে হচ্ছিল এইভাবে যদি সিদ্ধান্তগুলো নেওয়া হয়, তাহলে ভেতরের ওই জমে থাকা ক্ষোভগুলো নিশ্চয়ই বেরিয়ে যাবে, থিতিয়ে যাবে। সে তো হয়নি, অবশ্য আপনারা দেখেইছেন কি হয়েছেন তারপর। দেখুন, স্বাভাবিকভাবেই সেদিন কিন্তু স্বাস্থ্য সচিবকে আমাদের রিপোর্টার এবং অন্যান্য সংবাদ মাধ্যমের রিপোর্টাররাও প্রশ্ন করেছিলেন, সন্দীপ ঘোষের তো চাকরিটা গেল, চাকরি গেল মানে হচ্ছে ওই যে নতুন সদ্য তিনি পদ পেয়েছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালের পদ, সেই পদ তো গেল, তাহলে রইলটা কি? এখন ডেজিগনেশনটা কি হলো? তিনি তো ঘরেরও না, এপাশেরও না, ওখানে তিনি আরজি কর ছিলেন, সেখানকার প্রিন্সিপালের পদটা গেছে, এদিকে তিনি ন্যাশনালে গেলেন, সেটাও গেল, তাহলে ডেজিগনেশনটা কি রইল? তিলোত্তমার ঘটনার পর তো তিনি অলরেডি আরজি করের অধ্যক্ষের পদ থেকে ইস্তফাই দিয়ে বসেছিলেন, সরকারি চাকরিটাও ছাড়তে চেয়েছিলেন, কিন্তু তিনি ছাড়তে চাইলেও রাজ্যের স্বাস্থ্য দপ্তর তো তাকে ছাড়েনি। তারাই তো তাকে ধরে বেঁধে 2 ঘন্টার মধ্যে ওই ন্যাশনাল মেডিকেলের প্রিন্সিপালের চেয়ারে বসিয়ে দিয়েছিল, পুনর্বাসন। এবার পুনর্বাসন দিয়েও চাকরি চেয়ারটা যখন তারা কেড়ে নিল, কিন্তু তারা তো আবার বরখাস্ত করলো না। তাহলে সন্দীপ ঘোষের অবস্থানটা কি? তিনি কি ত্রিশঙ্কু, বা তিনি কি নোম্যান্স ল্যান্ডে আছেন? দেখুন, আমাদের এই প্রশ্নগুলো যে খুব একদম ওই সময়ে পার্টিনেন্ট প্রশ্ন, যুক্তিযোগ্য প্রশ্ন, সেটা আপনারা বুঝতে পারছেন। আমাদের রিপোর্টার সৌরভ দত্তর কাছে কিন্তু প্রমাণ আছে যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে সেদিনে ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি করা হচ্ছে বলে সিদ্ধান্ত হয়ে গেছিল। রাজ্যের এক শীর্ষ স্বাস্থ্যকর্তার সেই মেসেজ, সেটাও সৌরভের কাছে আছে। সে যাই হোক, যে রাজ্যে চাকরির জন্য বছরের পর বছর ধর্ণা দিতে হয়, আন্দোলন করতে হয়, সেই রাজ্যে এক সরকারি আধিকারিক চেয়ার যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নতুন চেয়ার পাচ্ছেন, সেটা শুনলে তো হইচই হবেন। এটাও হয়েছিল। তারপর কি হয়েছিল সেটা তো দেখতেই পাচ্ছেন। সন্দীপ ঘোষকে, যেখানে রাজ্যে চাকরির অভাব, মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল চাকরি, আমরা সন্দীপ ঘোষের ক্ষেত্রে ট্রিপল চাকরি দেখলাম। আরজি কর, এনআরএস, এখন আবার ওএসডি স্বাস্থ্য ভবন। কি চিটাগুড়ের সম্পর্ক আছে সন্দীপ ঘোষের সঙ্গে তৃণমূলে, এটা পশ্চিমবাংলার জনগণ জানতে চায়। গাঙ্গুলি গ্রুপ
আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, সাংবাদিক থেকে রাজনীতিক সবার কাছেই যখন খবর চলে গেছিল যে তিনি ওএসডি হচ্ছেন, তখন যা ধরে নিচ্ছি এখন যেটা বলছে স্বাস্থ্য দপ্তর যে এরকম কিছু তাকে দেওয়া হয়নি। তা যদি না হয় তার মানে ওটা রোটে ছিল। এবার এতজন যখন জেনেছেন যা রোটে ছিল তার কিছুটা তো বোটে ছিল। সন্দীপ ঘোষ, যাকে ছুটিতে পাঠিয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, তাকে কি করে বারবার পুনর্বাসন দিচ্ছে স্বাস্থ্য দপ্তর? এই প্রশ্ন তো উঠতে শুরু করে দিয়েছিল সেদিন। এটাও তো ঘটনা, বিরোধীরা সেই প্রশ্ন করেছিলেন, ওই ছাত্রছাত্রীরা তারাই প্রশ্ন করেছিলেন, আন্দোলনকারীরা প্রশ্ন করেছিলেন, এবং সব থেকে বড় কথা সাধারণ মানুষ এই প্রশ্নগুলো তুলতে শুরু করেছিলেন। এবার প্রশ্নগুলো যদি অকারণে ওঠে, সংবাদ মাধ্যমের কাছে যদি ভুল তথ্য থাকে, তাহলে সেটা শুধরোতে সব থেকে আগে এগিয়ে এসে কার সব কিছু ঠিকঠাক করে দেওয়া উচিত, সত্যিটা বলে দেওয়া উচিত, নিঃসন্দেহে স্বাস্থ্যকর্তাদের। কিন্তু কি আশ্চর্য, এই কাজটা করতে তারা তখন কেউ এগিয়ে এলেন না। স্বাস্থ্য ভবনকে এই বিড়ম্বনা থেকে উদ্ধারের কাজটা আলটিমেটলি কাদের করতে হলো জানেন? সেই রাজনীতিকদের। প্রথম উদ্যোগটা নিলেন রাজ্যের শাসক দলের নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে দাবি করেন যে সন্দীপ ঘোষকে অফিসার অন স্পেশাল ডিউটি, মানে ওএসডি করা হয়েছে বলে যা রটেছে সেটা ঠিক নয়। কিছুক্ষণ পর তৃণমূলের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত দেবাংশু ভট্টাচার্য একই পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। আচ্ছা, কুণাল ঘোষ বা দেবাংশু ভট্টাচার্য তো রাজ্য সরকারের কেউ নন, নির্বাচিত জনপ্রতিনিধিও নন। নাকি বিপদে পড়লে উদ্ধারের জন্য ওই কুণাল ঘোষ বা দেবাংশু ভট্টাচার্যের মতো তৃণমূল নেতাদেরই স্পেশাল ডিউটি দিয়েছে স্বাস্থ্য ভবন? দুই তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়া পোস্টের অনেক অনেক পরে সেই স্বাস্থ্য সচিব জানান যে সন্দীপ ঘোষকে ওএসডি করা হয়নি। এটা জানাতে বা বুঝতে এত সময় লাগলো? স্বাস্থ্য ভবন এখন বলছে সন্দীপ ঘোষ নাকি এখন এক্সট্রাঅর্ডিনারি লিভে আছেন। আসলে যেহেতু ওই আদালত তাকে ছুটিতে পাঠিয়েছিল, সেই ছুটিটাকেই তারা দেননি, আদালত দিয়েছে, সুতরাং এক্সট্রাঅর্ডিনারি লিভ আর কি, সেইটাকেই। এবং তার সঙ্গে যেহেতু গোটা ব্যাপারটা এখন আদালতের আন্ডারে রয়েছে, সুতরাং সাবজুডিস বললেই তো হয়ে গেল, সেটা এখন অচ্ছুত, আর কেউ ছোবেন না আর কি। সুতরাং যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকবে, না যজৌ নতস্থৌ, সেরকম অবস্থা এখন ওই যেখানে ছিল সেখানে। তার মানে এক্সট্রাঅর্ডিনারি সেই লিভ, আদালত প্রদত্ত সেই ছুটিতে আপাতত সন্দীপ ঘোষ রয়েছেন। এই একটা মোটামুটি ব্যাখ্যা পেলাম। তার সঙ্গে আরও একটা ব্যাখ্যা ছোট্ট করে জুড়তে পারেন, এখনও তার সিচুয়েশনটা নিয়ে, মানে এক্স্যাক্টলি কিভাবে কোন পোস্টে আছেন তিনি, সেইটা ব্যাখ্যা করা নিয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছে স্বাস্থ্য দপ্তর। আমি নিশ্চিত এখন তারা ভাবছেন যে তখন ওই চাকরি তো ছেড়ে দিয়েছিলেন, সেটাই অ্যাকসেপ্ট করে নিলে হতো। ওই ধরে করে বুঝিয়ে মুখ্যমন্ত্রী বললেন যে বোঝানো হচ্ছে, নতুন পোস্ট নেওয়ার জন্য রাখার চেষ্টা হচ্ছে। এখন তাদের মনে হচ্ছে বাবা থ্যাংক ইউ বলে ওই পদত্যাগপত্রটা পকেটে পুরে নিলেই হতো। সত্যি বলতে কি, ওই এক্সট্রাঅর্ডিনারি লিভে থাকা সন্দীপ ঘোষকে নিয়ে সিচুয়েশনটাও এখন এক্সট্রাঅর্ডিনারি, এইটা নিয়ে এখন আর কোনো সংশয় নেই। আচ্ছা, তাই জন্য ভাবছি কি জানেন তো, এই সন্দীপ ঘোষ অফিসার অন স্পেশাল ডিউটি না হন, তাকে যদি অফিসার অন স্পেশাল লিভ ভাবি, তাহলেও কি আজ খুব ভুল হয়ে যাবে? এটা একটা মিথ্যা কথা সম্পূর্ণ। এই সমস্ত এই মিথ্যাগুলোর জন্যই তো সোশ্যাল মিডিয়াটা নিয়ে আমরা এত আপত্তি করছি। এখন তার কোনো পদ নেই, তাকে কোনো ওএসডি করে কোনো স্বাস্থ্য ভবনে কোনো পোস্টিং দেওয়া হয়নি। ফলে কারা এগুলো ছাড়ছে, মানুষকে উত্তেজিত করছে, তিলোত্তমার ন্যায় বিচার আমরা সবাই চাই। এই জায়গায় দাঁড়িয়ে এই ফেক নিউজগুলো ছড়িয়ে। As per the order of Honorable High Court, Calcutta, Dr. Sandeep Ghosh is already on extraordinary leave. His order for National Medical College has also been cancelled. Let me clarify emphatically
that there is no such order that he has been posted as OSD at Swasth Bhavan. সন্দীপ ঘোষকে স্বাস্থ্য সচিব চাকরি থেকে বরখাস্ত করুন, সিবিআই তদন্ত শুরু হয়ে গেছে, সাসপেন্ড করুন একমাত্র। তার তৃণমূলেরই এক রাজ্যসভার সাংসদ, তিনি কিনা তারই সিনিয়র আমলা, তিনিও তাকে সাসপেন্ড করার কথা বলছেন। কিসের ভয় স্বাস্থ্য সচিবের? স্বাস্থ্য সচিবের কি আমরা জানি না, কিন্তু এটা তো ঘটনা না, জানেন তো, যে অদ্ভুত একটা সিচুয়েশন আছে। তিনি প্রিন্সিপাল নন, মানে কোথাও গিয়ে ওই আরজি করের প্রিন্সিপাল নন, সেখান থেকে তো তিনি নিজে পদত্যাগ করেছেন। সেই পদত্যাগপত্র ধরে নিচ্ছি গৃহীত হয়েছে, চাকরি থেকে পদত্যাগ গৃহীত হয়নি। আরজি করে নতুন প্রিন্সিপাল বসে গেছেন। এবার এটাও বলা যাবে না যে সন্দীপ ঘোষের সেই আগের পদত্যাগপত্রটাও গৃহীত হয়নি, কারণ সন্দীপ ঘোষকে তো তারপরে ন্যাশনাল মেডিকেল কলেজে বহাল করা হয়েছিল, কিন্তু সেখান থেকে তিনি বরখাস্ত হচ্ছেন, মানে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে তিনি আছেন কোথায়? যেখানেই থাকুন, চাকরিতেই থাকুন বা এক্সট্রাঅর্ডিনারি একটা স্ফিয়ারে থাকুন, এই মুহূর্তে সন্দীপ ঘোষকে দেখে কি মনে হচ্ছে জানেন? তিনি হচ্ছেন স্বাস্থ্য দপ্তরের সব থেকে পাওয়ারফুল মানুষ। স্বাস্থ্য দপ্তর কেন, এই মুহূর্তে রাজ্যের সব থেকে পাওয়ারফুল মানুষ বলে তাকে মনে হচ্ছে। ভেবে দেখুন, তার জন্যেই সিবিআই ঢুকলো দুর্নীতি তদন্ত করতে ওই স্বাস্থ্য দপ্তরে, আরজি কর মানে স্বাস্থ্য দপ্তরের অধীনে। এবং আর ওই প্রশ্নটা আপনারা কেউ করবেন না বিচারি, কারণ এটা কিভাবে আরজি করের তদন্তের সঙ্গে কিভাবে স্বাস্থ্য দপ্তর জড়িয়ে যাচ্ছে সেটা আপনারা বুঝে গেছেন। আর দুই, তার জন্যেই শাসক দলের মধ্যে আবার একটা দ্বন্দ্ব মাথাচাড়া দিল। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ইতিমধ্যেই নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনার পর যেভাবে পরিস্থিতির মোকাবিলার প্রয়োজন ছিল সেভাবে পরিস্থিতিটা সামলানো হয়নি। রাজ্য সরকার নাকি সেই পুরনো সেই গতানুগতিক সেই ব্যবস্থার মধ্যে সেই শেকলে বাধা পড়ে গেছে বলেই সিচুয়েশন সামলাতে ব্যর্থ হচ্ছে, এবং যাবতীয় লোকের যে রোষের উত্তাপ সেটা সরকার আর শাসক দলকে সামলাতে হচ্ছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন, এবং এর জন্য তিনি নাকি ক্ষুব্ধ, এটাও ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। দেখুন, আরজি করের ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দোষীর এনকাউন্টারের পক্ষে সওয়াল করেছিলেন। তারপর আরজি করে ওই হামলার রাতে কলকাতা পুলিশকে দলমত নির্বিশেষে অপরাধীদের শনাক্ত করতে বলেছিলেন, ধরতে বলেছিলেন। সব ক্ষেত্রেই তার এই রাজধর্ম পালনের ইচ্ছা দেখে কিন্তু মনে হচ্ছিল তিনি হয়তো সরকারের বাইরের লোক হয়েও সরকারকে একটা রাস্তা দেখাতে চাইছেন। আচ্ছা, রাজ্য প্রশাসন ব্যর্থ হচ্ছে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পয়েন্ট আউট করেছেন বলেই কি স্বাস্থ্য দপ্তরের ভুলটা প্রথমে খুঁজে বার করলেন, তারপর সেইটা শুধরে দিলেন কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য? আস্তে আস্তে ধাপে ধাপে ব্যাপারগুলো তো হয়, তাই না? তিলোত্তমার ঘটনায় যখন রাজ্য সরকার আর রাজ্যের শাসক দল চাপ এড়াতে পারছে না, তখন অভিষেক এক্স হ্যান্ডেলে পোস্ট করে গোটা দেশের ধর্ষণ পরিসংখ্যান সামনে এনেছেন এবং বলেছেন রাজ্যগুলোর উচিত ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রণয়নে কেন্দ্র যাতে উদ্যোগী হয় তার জন্য একটা চাপ তৈরি করা, কেন্দ্রের ওপর চাপ তৈরি করা। আর তারপরেই দেখুন ঘটনাচক্র এমনই, প্রধানমন্ত্রীকে দেখা গেল চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। এবার অভিষেক যে দাবি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন সেই একই দাবিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখলেন তাতে পার্থক্য শুধু একটা জায়গায়। অভিষেক চেয়েছিলেন 50 দিনের মধ্যে ধর্ষণ কাণ্ডের ফয়সলা হোক, এরকম একটা আইন তৈরি হোক, আর মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন এমন আইন আনা হোক যাতে 15 দিনে একদম ফাস্ট ট্র্যাকে দোষীর শাস্তির ব্যবস্থা হয়ে যায়। এই ফারাকটুকু ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কি কোনো ফারাক ছিল? না। মোদ্দা ব্যাপারটা সেটাও তো এক, নজরটা রাজ্যের থেকে দেশের দিকে ঘুরিয়ে দিলেন অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়। দায়টাও তো রাজ্য সরকারের থেকে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপিয়ে দিলেন। আইন প্রণয়ন তো তাদের করতে হবে।
মানে গোটা দেশে এমন একটা পরিস্থিতি এতদিন ধরে চলছে, হঠাৎ রাতারাতি শুরু হয়নি তো, এটাই বলতে চাইলেন? এতদিন কেন্দ্রীয় সরকার কিছু করেননি, এবার অন্তত তারা কোথাও গিয়ে একটা আইন প্রণয়ন করে একটা সদর্থক পদক্ষেপ নিন। এবার খেয়াল করে দেখুন, এই দাবিটা তুলে দেওয়া মানে যতদিন না হচ্ছে ততদিন কিন্তু আন্দোলনে নেমে যাওয়ার একটা রাস্তা খোলা থাকলো। যতই আন্দোলনকারীরা এই তিলোত্তমার খুনি ধর্ষকের শাস্তি পরিচয় প্রকাশের জন্য আন্দোলন করুন, যতই সাধারণ মানুষ রাস্তায় নামুন, পাশাপাশি তৃণমূলেরও কিন্তু রাস্তায় নেমে এই তিলোত্তমার মতোই অনেক তিলোত্তমার জন্য কোথাও গিয়ে সুবিচারের দাবি করার একটা রাস্তা খুলে গেল। অভিষেক মত প্রকাশ করে তার পথ দেখালেন, আর তারপর দায়টা ছড়িয়ে দেওয়ার, চাপটা সরিয়ে দেওয়ার রাস্তা খুলে গেল। তাহলে বলতে হবে সরকারের পথপ্রদর্শক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পরিচিতি, সেটা এই মুহূর্তে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন তো শুধু একটাই, এই নয়া পরিচিতি বা নয়া উদ্যোগ তৃণমূলের সব স্তরের কাছে সমান গ্রহণযোগ্য হবে তো? উনি পিসির সেফটি বাল্ব হিসেবে কাজ করছেন, উনি দেখাতে চাইছেন উনি এই সরকারের বড় সমালোচক। আসলে হচ্ছেন দে আর পার্টনার্স ইন ক্রাইম, পিসি এবং ভাইপো দে আর পার্টনার্স ইন ক্রাইম। তিনি যদি সত্যিই সমালোচনা করছেন তা যদি স্পষ্ট হয়, তিনি পিসিকে পদত্যাগ করান। রাজ্য সরকারের প্রতি যদি অসন্তোষ থাকে, উনি তো ওই পার্টিরই সদস্য, তো ওই পার্টির সদস্য থেকে ওখানে তাই সেই পার্টির এমপি থেকে বিরোধ করার তো কোনো মানে হয় না। তাকে পদত্যাগ করতে বলুন, অথবা ওনাকে সামনে মিছিলে হাঁটতে বলুন, প্রতিবাদ মিছিলে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিষয় নয়, বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, এবং তারপরেই আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। অর্থাৎ দুজনে একই জিনিস কিন্তু চাইছি আমরা সকলে, দলগত আমাদের যারা শীর্ষ নেতৃত্ব, মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে গোটা তৃণমূল পরিবার একটাই জিনিস চাইছে, জাস্টিস, যেটা সিবিআইকে দিতে হবে। দেখুন, একদিকে সন্দীপ ঘোষ, তাকে কেন্দ্র করে আরজি করে দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগের তদন্তে সিবিআইয়ের এন্ট্রি, আর অন্যদিকে রাজনীতি। এই দুইয়ের কারণে কি আসল জায়গাটার থেকে নজরটা ঘুরে যাচ্ছে? এই প্রশ্ন তো উঠছে। তিলোত্তমার ধর্ষণ এবং খুনের রাতে আরজি করে কি হয়েছিল, কেন তিলোত্তমার এই পরিণতি হলো, এই প্রশ্নগুলো কি ক্রমশ আড়ালে চলে যাচ্ছে? সুপ্রিম কোর্টে সিবিআই বলেছে ক্রাইম সিন মানে ঘটনাস্থলের পরিবর্তন হয়েছে। ঘটনাস্থলের বদল মানে সেখানে তথ্য প্রমাণ খুঁজতে তদন্তকারীরা বেগ পাচ্ছেন। এটা কি আগে ভাগে গিয়ে রাখা, দেরি হওয়া বা তদন্তের দীর্ঘসূত্রিতার আভাস কি সিবিআইয়ের এই স্বীকারোক্তিতেই পাওয়া যাচ্ছে? দেখুন, মার্ডার মিস্ট্রি সেটা তো আছে, নিশ্চয়ই আছে, কিন্তু মিস্ট্রি যদি সঠিক সময়ে সমাধান না হয় তাহলে তো তার হিস্ট্রি হয়ে যাওয়ার উদাহরণ প্রচুর রয়েছে। রবীন্দ্রনাথের নোবেল থেকে শুরু করে রাজ্যের একাধিক দুর্নীতির তদন্ত চোখের সামনে রয়েছে। সব তদন্তের শুরু আছে, শেষ কোথায় কেউ জানে? তিলোত্তমার বিষয়টাও যাতে সেরকম জায়গায় গিয়ে না পৌঁছয় তার জন্য আন্দোলনের চাপটা যেরকম জরুরি, তেমন আরেকটা জিনিস জরুরি, আরজি করের অনেক অন্ধকারের দিকে আলো ফেলা। একটা বিশেষ দিনে তো আরজি করের এই অন্ধকারে আলো ফেলার দায়িত্ব পেয়েছে সিবিআই। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং হয়তো কাকতালীয়ভাবে দিনটা মিলে গেছে। জানেন, যার নামে আরজি কর হাসপাতাল, সেই রাধা গোবিন্দ করের আজ জন্মদিন। আজকেই সেখানে এই দুর্নীতির তদন্ত করার দায়িত্ব পেয়ে গেল সিবিআই। দিন মাহাত্ম্য স্মরণ করিয়ে আরও কিছু কথা মনে হচ্ছে বলতেই হবে, যে কথাগুলো এই স্পেশাল দিনে অর্থাৎ আরজি করের জন্মদিনে না বললেই না। অর্জুনকে
বিশ্বরূপ দর্শন করানোর সময় কালের গতি থামিয়ে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। মহাকালের ক্যালেন্ডার থেকে নাকি ওই 20 মিনিট জাস্ট ডিলিট করে দেওয়া হয়। আরও একবার ওই যখন অমরনাথের গুহায় বসে পার্বতীকে অমর কথা শোনাচ্ছিলেন শিব, সেই তত্ত্ব যাতে কেউ শুনে নিতে পারে এবং শুনে অমর হয়ে না যান, সেই জন্য নাকি তৃতীয় নেত্র খুলে আশেপাশের সব কিছু পুড়িয়ে একদম ভস্ম করে দিয়েছিলেন মহাদেব। এই সময়টুকুও ওই কালের টাইম লাইনে নাকি রাখা হয়নি। এগুলো সবই পৌরাণিক আখ্যান। আমি ভাবছি 9ই আগস্ট সকালে আরজি কর হাসপাতালে অনেক কেষ্টবিষ্টই তো পৌঁছেছিলেন বলে শোনা যাচ্ছে। তার মধ্যে কি শ্রীকৃষ্ণও ছিলেন নাকি শিব? সময়টা মুছে ফেললো কে? কারণ দৈব শক্তি ছাড়া এই কাণ্ড তো কারোর পক্ষে সম্ভব নয়। তিলোত্তমার ধর্ষণ, খুন, এই নিয়ে যে সুপ্রিম কোর্টে নথি পেশ করেছেন কপিল সিব্বাল, রাজ্য সরকারের আইনজীবী, সেই নথি অনুযায়ী রাত 11টা 45 মিনিট নাগাদ এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু কলকাতা পুলিশের ময়নাতদন্ত সংক্রান্ত ওয়েবসাইটে দেখা যাচ্ছে তিলোত্তমার ময়নাতদন্তের রিপোর্টটা আপলোড হয়েছে রাত 10টা 25 নাগাদ। তাহলে তার 1 ঘন্টা 20 মিনিট পর এফআইআর করা হলো কেন? মাঝখানে কি পুলিশের ঘড়ির কাঁটাটা থেমে গেছিল নাকি? নাকি ওই হ্যারি পটারের সিনেমার মতো সকলে ফ্রিজ হয়ে গেছিলেন? অথবা সেই বিশ্বরূপ দর্শনের সময় যেরকম কৃষ্ণ সবাইকে ফ্রিজ করে দিয়েছিলেন, সেরকম হয়েছিল? জানি না, সময় থমকে গেছিল এটা তো বুঝতে পারছি। ভাবুন, একটা হত্যাকাণ্ড যেটা 7 সকালে জানা গেছে, গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, রাত 12টায় পৌঁছে, রাত 11:15 তার এফআইআর করা হচ্ছে। আমার যতদূর মনে আছে ততক্ষণে তিলোত্তমার দেহ পানিহাটিতে তার বাড়িতে পৌঁছে গেছে। আমি সেদিন না বললেই নয় করতে করতে আপনাদের সেই খবর শুনিয়েছিলাম। রাতে এই পোস্টমর্টেম রিপোর্ট আপলোড হয়ে যাওয়ার 80 মিনিট পর এফআইআর করা হচ্ছে কেন? বাংলায় শিবের অসাধ্য বলে একটা কথা আছে না? এখানে সময়ের যা হিসেব নিকেশ দেখা যাচ্ছে সেটা ব্যাখ্যা করার সাধ্য একমাত্র শিবেরই আছে। সেদিন এই ঘটনাটি ঘটে, সেই দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে এমন কিছু চরিত্র উপস্থিত ছিলেন যারা কোনোভাবেই সরকারি কোনো পদে নেই, যারা কোনোভাবেই আরজি করের সঙ্গে যুক্ত কেউ নয়। তাদের সঙ্গে স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তা, আমাদের রাজ্যের মানে কলকাতার যিনি পুলিশের সর্বোচ্চ কর্তা, তারা হচ্ছে প্রত্যেকে এখানে উপস্থিত ছিলেন এবং তারা উপস্থিত থেকে সারাদিন কি করেছেন। মৃতদেহের যখন হচ্ছে যে শেষকৃত্য সম্পন্ন হয়, এফআইআরের সময়টা হচ্ছে তারপরে দেওয়া হয়েছে। যারা সারাদিন এখানে থেকে তদন্তটাকে ভুল পথে চালানোর চেষ্টা করেছিল, যারা হচ্ছে এফআইআরে দেরি করেছিল, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আছে, তাদেরকে যেন তদন্তের আওতা থেকে বাইরে রাখা না হয়। সময় সারণী যেটা মহামান্য আদালতের কাছে রাখা হয়েছে রাজ্য সরকারের লয়ারের পক্ষ থেকে, এই সময় সারণীটা পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে সঠিক নয়। তাহলে যে সময় সারণী, যে এক্স্যাক্ট সময় সারণী, সেটা আমরা নিজেদের মধ্যে থেকে একটা প্রিপেয়ার করেছি এবং আমাদের নেক্সট যে হিয়ারিং আছে সেই হিয়ারিংয়ের ডেটে আমাদের অ্যাডভোকেটের পক্ষ থেকে আমরা সেই সময় সারণী, পরিষ্কার যে সময় সারণী সেটা আমরা রাখবো। কে বা কারা জড়িত, কি তাদের মোটিভ ছিল, যে ঘটনাটা সেমিনার রুমে যে নৃশংস ঘটনা ঘটেছে এই ঘটনার মোটিভ কী, তাহলে এই জায়গাগুলো স্টেপ বাই স্টেপ তদন্ত প্রক্রিয়ার মধ্যে আসুক, পরিষ্কার হোক, এটাই আমরা চাইছি। দেখুন, ঘটনার দিন হাসপাতালে এমন কিছু মানুষ এসেছিলেন এবং রাত পর্যন্ত থেকেছিলেন যাদের আসারও কথা নয়, থাকারও কথা নয়। আমরা বলছি না, ডাক্তাররা বলছেন। তিলোত্তমা খুনের তদন্তে এখন পর্যন্ত প্রায় 36 জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এই তদন্তকারী সংস্থায় যারা যা বয়ান দিয়েছেন সেই সূত্রে আমাদের রিপোর্টার যা জানতে পেরেছেন সেটাই আপনাদের জানাচ্ছি। সকাল 10টা 15 মিনিটে সন্দীপ ঘোষ না, তার শিবিরের, মানে ওখানে সন্দীপ ঘোষ শিবির বলে একটা ব্যাপার আছে, আরজি করে একটু যান, খোঁজ খবর নিন, জানতে পারবেন তার অনুগামীদের নিয়ে তার শিবির। সকাল 10টা 15 মিনিটে সন্দীপ ঘোষ শিবিরের এক হাউস স্টাফকে নাকি
ফোন করেন এক প্রভাবশালী বিধায়ক। তখন নাকি শিয়ালদা স্টেশনে ছিলেন ওই হাউস স্টাফ। কলেজের চেস্ট মেডিসিন বিভাগে এক চিকিৎসক ছাত্রী ধর্ষিতা এবং খুন হয়েছেন। হাউস স্টাফকে এই কথাটা বলে নাকি দ্রুত কলেজে পৌঁছানোর নির্দেশ দেন ওই প্রভাবশালী। শিয়ালদা স্টেশন থেকে ওই হাউস স্টাফ আবার 2 ইন্টার্নকে ফোন করে সংশ্লিষ্ট বিভাগে পৌঁছতে বলেন। ওই ইন্টার্নদের দাবি, ঘটনাস্থলে পৌঁছে দেখেন এক ইন্টার্ন আর এক হাউস স্টাফ রয়েছেন। ওই প্রভাবশালী ব্যক্তি সন্দীপ ঘোষের কাছ থেকে ফোন পান বলে দাবি অধ্যক্ষ শিবিরের জুনিয়র চিকিৎসকদের। অধ্যক্ষকে নাকি আবার ফোনে খবরটা দিয়েছিলেন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ। সঞ্জয় বশিষ্ঠকে নাকি খবর দেন নিহতের ইউনিট হেড চিকিৎসক সুমিত রায় তপাদার। বিভাগে পৌঁছে অধ্যক্ষকে ফোন করেন এক ঘনিষ্ঠ ইন্টার্ন। সংশ্লিষ্ট ইন্টার্নের দাবি, ঘটনাস্থলে বহিরাগতরা যাতে প্রবেশ না করে তা নিশ্চিত করতে বলেন অধ্যক্ষ। সন্দীপ ঘোষ নিজে নাকি সকাল 10:30টার মধ্যে হাসপাতালে পৌঁছন। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে টালা থানার পুলিশ। এই সব কথাই নাকি সিবিআইকে জানিয়েছে সাক্ষীরা। তাহলে প্রশ্ন, সকাল 10টার মধ্যেই ওই প্রভাবশালী বিধায়ক যদি জানতেন তিলোত্তমা ধর্ষিতা এবং খুন হয়েছেন, তাহলে 10:52 বাবা মাকে ফোন করে কেন হাসপাতাল থেকে আত্মহত্যার কথা জানানো হলো? প্রথম থেকেই একটা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আর ধামাচাপা দেওয়ার চেষ্টা। হ্যাঁ, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মেইন হচ্ছে বিষয়টাই গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই। একদম কেউ ওর সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের। এমনকি অনেক খুন ধর্ষণ এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে। কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা, কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল। এটাই হচ্ছে পুলিশের প্রকৃত চরিত্র, যেখানে খুন ধর্ষণ না জেনেই নানা রকম অত্যাচার চলে, সেখানে পুলিশ সেখানে কোনো ভূমিকা নেয় না। আর কি করে তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে পুলিশের সক্রিয় ভূমিকা, এগুলো আমরা দেখতে পেয়েছি। আরো অনেক ঘটনা বেরিয়ে আসছে। চিকিৎসক বন্ধুরা আমাকে ফোন করে বলছেন যে ধরনের আঘাত মেয়েটি পেয়েছে এটি কোনো একজন মানুষের পক্ষে করা সম্ভব না, যদি আমরা চিকিৎসা বিজ্ঞানকে বিশ্বাস করি। এটা কি শুধুমাত্র নিছক উত্তেজনার বশে ঘটিয়ে দেওয়া কোনো অপরাধ না, এর মধ্যে পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে? ওই আরজিকরের প্রশাসন আর বাকি সব কিছু মিলিয়ে এমন কিছু ঘটনা আছে যে ঘটনা ওই মহিলা ডাক্তার জানতেন এবং তা যাতে প্রকাশ্যে না আসে, তো সেই কারণে এই ঘটনা ঘটানো হয়েছে। আর এই ঘটনার পর দিন সঞ্জয় রায়কে অপরাধী হিসেবে আমাদের সামনে পেশ করলো কলকাতা পুলিশ। প্রমাণ, সঞ্জয়ের একটা হেডফোন যা সেমিনার রুমে পাওয়া গেছিল বলে পুলিশের দাবি, এবং সেমিনার রুমই প্লেস অফ অকারেন্স বা অকুস্থল, অর্থাৎ ধর্ষণ ও খুনের জায়গা বলে পুলিশ দাবি করেছিল। পাশাপাশি পুলিশ এবং রাজ্য দুজনেরই দাবি ওই মেন অভিযুক্তকে ধরে ফেলা হয়েছে খুব দ্রুত। এবার একটা প্রশ্ন, যদিও ভোর রাতের ঘটনা, তবে হাসপাতাল, বিশেষ করে সরকারি হাসপাতাল তো সারা রাত সচল থাকে। সঞ্জয় রায়কে ঘটনাস্থলের কাছাকাছি একটা সিসিটিভি ফুটেজে দেখা গেছিল বলে পুলিশের দাবি। সঞ্জয় সেদিন কি করেছে, কোথায় কোথায় গেছে, সেটাও পুলিশ সূত্রে সামনে এসছে। সেই সব তথ্য নিশ্চয়ই সুপ্রিম কোর্টে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে রয়েছে, পেশ হয়েছে নিশ্চয়ই। এবার প্রশ্ন, সঞ্জয় কি সেদিন কেউ চাক্ষুষ দেখেছিল ঘটনার আগে বা পরে, ঢুকতে অথবা বেরিয়ে যেতে? না, আমরা তদন্তকারী নই, তদন্ত করার বিন্দুমাত্র চেষ্টা করছি না, ঠাট্টাও করছি না। দেখুন, এটা করছি তার কারণ রয়েছে, আমরা অতীতে এই ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে আমাদের। সঞ্জয় রায় যদি জাঁদরেল উকিল জোগাড় করতে পারে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোই মামলা চলার সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মুম্বাইয়ে হামলাকারী ওই আজমল কাসফকেও কিন্তু বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় দেখা গেছিল, অনেক ফুটেজে ছিল সে, কিন্তু তারপরেও চাক্ষুষ দেখা সাক্ষীদের হাজির করিয়েছিল পুলিশ। এখনও আমরা জানতে পারিনি যে সঞ্জয়কে চাক্ষুষ দেখার কথা কোনো সাক্ষী তদন্তকারী সংস্থাকে জানিয়েছে। আর তদন্তকারীরা কোনো প্রশ্ন করলেই সঞ্জয় এত সোজাসাপটা উত্তর দিচ্ছে, একদম পুরো বাঁধা গতে ঝপঝপ করে সব কিছু বলে দিচ্ছে।
দুধে গোয়েন্দারাও খানিকটা অবাক হয়ে গেছে। তার মধ্যে নাকি অনুশোচনা বা পাপবোধ কোনোটাই দেখা যায়নি। এটা কখন হয়? তার মানে হয় সঞ্জয় মানসিকভাবে অসুস্থ, না হয় সে একজন মারু অপরাধী, ট্রেন্ড ক্রিমিনাল, অথবা অন্য কোনো কারণ রয়েছে এর পেছনে। সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হবে, কারণ সঞ্জয় হাসপাতালে ঢোকার সময়, কেন ঢুকেছে, আর বেরিয়ে যাওয়ার সময়, এবং কখন বেরিয়েছে, কেন বেরিয়েছে, কোথায় গেছে, এই সমস্ত কিছু নিয়ে নাকি বিভ্রান্তিকর বয়ান দিয়েছে। তাই সত্যি বলছে কিনা সেটা জানতে চান তদন্তকারীরা। এই কারণেই সঞ্জয়কে কেউ চাক্ষুষ দেখেছেন কিনা তাই নিয়ে কৌতূহলটা দেখালাম। আচ্ছা, তিলোত্তমাকে সেদিন শেষ কখন দেখা গেছিল? এই প্রশ্নটার ফয়সলা হওয়া তো খুব জরুরি। 9ই আগস্ট নাইট ডিউটিতে ছিলেন তিলোত্তমা, সেকেন্ড ইয়ার পিজিটি। হাসপাতালের কোনো রুগীর কি সেদিন রাত্রে বাড়াবাড়ি হয়নি? হলে তো তার ডাক পড়েছিল কি? সেদিন ডিউটিতে থাকা বাকিদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন ভোর 3টে নাগাদ এমার্জেন্সিতে সংকটজনক অবস্থায় ছিলেন এক রোগী। কর্তব্যরত হাউস স্টাফ রোগীর একটা রিপোর্ট নিয়ে 4 তলায় যান। অধ্যক্ষ শিবিরের জুনিয়র চিকিৎসকদের দাবি সেই রিপোর্ট তিলোত্তমা দেখেছিলেন। 2জন প্রথম বর্ষের পিজিটির খোঁজ পাননি ওই হাউস স্টাফ। আরেকটা মতো রয়েছে, ভোর 4টের পর এক রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। সেই সময় চেস্ট মেডিসিন বিভাগের কর্তব্যরত পিজিটিদের ডাক পড়ে। জুনিয়র চিকিৎসকদের দাবি সেমিনার রুমে ছিলেন 2য় বর্ষের পিজিটি তিলোত্তমা, আর স্লিপ রুমে অন্য 2জন প্রথম বর্ষের পিজিটি ছিলেন। রেসিডেন্টস রুমে ছিলেন কর্তব্যরত ইন্টার্ন। সিনিয়র পিজিটি বিশ্রাম নিচ্ছিলেন, তাই স্লিপ রুমে থাকা জুনিয়র পিজিটিদের মধ্যে একজন রোগীকে দেখে কার্ডিওলজি বিভাগে রেফার করেন। স্লিপ রুমের উল্টো দিকেই কিন্তু সেমিনার রুম, জানেন। কিন্তু সেই সময় তিলোত্তমার অবস্থান কি নজরে আসেনি জুনিয়র পিজিটির? তদন্তের অংশ এটা নিয়ে পুরো সিবিআই পুরো বিষয়টা নিয়ে দেখছে, জিজ্ঞাসাবাদ করছে। ভোর 4টের সময় খারাপ হয়েছিল, কে সবাইকে ডাকছে, আমাদের সমস্ত ফ্যাকাল্টিকে ডাকছে, সমস্ত স্টাফকে ডাকছে, ওরা তদন্ত করছে এবং আমরা সহযোগিতা করছি। আমি বলে দিয়েছি, যা বলার পুলিশকেও বলেছি, প্রথমে লালবাজারে আমায় ডাকা হয়েছিল, যে বলেছি, সিবিআইকেও বলেছি। তাহলে সিবিআইয়ের কাছেই সব উত্তরটা রয়েছে, যেটুকুনি জেনেছি আপনাদের জানালাম। আন্দোলনকারীরা অবশ্য আরও কিছুটা জানতে চান, কারণ তারা 7 দিনের মধ্যে কাউকে ফাঁসিতে ঝোলানোর দাবি জানাননি, এনকাউন্টারকে আইন সিদ্ধ করা উচিত বলেও মত দেননি। এমনকি দেশে 10 দিনে 900টা ধর্ষণের পরিসংখ্যান পেশ করে বিষয়টা লোকাল থেকে ন্যাশনাল করার চেষ্টাও করেননি, কারণ তাদের তো ওই হাসপাতালেই কাজ করতে হবে। ভালো ডাক্তার যেরকম উপসর্গ নয়, রোগের চিকিৎসা করেন, তাই না? আন্দোলনকারীরাও তো ডাক্তার, তাই তারাও ওই সিআইএসএফ মোতায়েনে ভরসা করতে পারছেন না। তারা অপরাধীর ধরা পড়ায় কোথাও অপেক্ষা করছেন, তাহলে অন্তত নিজেদের একটু নিরাপদ বোধ করবে। দেখুন, সঞ্জয় ধরা পড়েছে, কিন্তু তার মোটিভ নিয়ে আন্দোলনকারীরা কিন্তু নিশ্চিত নন। তাই তারা কিছুতেই নিশ্চিত হতে পারছেন না কি ঘটেছিল, শুধু সে একা নাকি আরও কেউ ছিল। আর তাই তারা তদন্তের গতি প্রকৃতি জানতে গেছিলেন সিজিও কমপ্লেক্সে। হয়তো তাদের মাথার মধ্যে ছিল সেই স্টোনম্যানের গল্প শুনেছিলাম না আমরা, বারবার ফুটপাতে যারা মাথা থেতলে দিয়ে যেত একটা সময়। অনেককে কিন্তু সেই সময় স্টোনম্যান বলে ধরা হয়েছিল, একবার ধরা হয়েছিল এবং ধরে নেওয়া হয়েছিল যে ব্যাস এইবার শেষ। তারপর দেখা গেছিল আবার সেই ঘটনা ঘটেছে। তাই কোথাও গিয়ে পুরোটার একদম গোড়া অবধি পৌঁছতে পারলেন কিনা তদন্তকারীরা, সেটা সম্পর্কেই নিশ্চিত হতে চাইছেন আন্দোলনকারী এই চিকিৎসকরা। সেজন্যই সিজিও কমপ্লেক্সে গেছিলেন। এবার যথারীতি তারা গেলেন, জিজ্ঞাসা করলেন, আর সিবিআইয়ের যারা তদন্তকারী রয়েছেন তারা গড়গড় করে বলে দিলেন কতদূর এগিয়েছেন, কার কতটা, এই ধরলাম বলে অমুক তারিখের মধ্যে ধরে ফাঁসি। এত কিছু তো তারা কোনোদিন বলবেন না, এটা তো স্বাভাবিক। তদন্তকারীরা যথারীতি জানিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চলছে, তাই বাইরে কিছু বলা যাবে না।
বাধাগতের উত্তর। আর তারপরেই আন্দোলনকারীরা সিদ্ধান্ত নিয়েছেন তারা আন্দোলনটা চালিয়ে যাবেন, কারণ তাদের মনে হয়েছে পরিষেবাটা যদি একবার স্বাভাবিক হয়, মানুষ ভুলে যাবে তিলোত্তমা বলে কারোর নামকরণ হয়েছিল, তার সঙ্গে কি পাশবিক অত্যাচার করা হয়েছিল। আর একবার যদি মানুষ ভুলে যায় তাহলে তো সুবিচারের দাবিটাও ক্রমশ মিইয়ে যাবে। বিষয়টাই সারদা নারদ মামলার মতোই আরও একটা মামলা হয়ে দাঁড়াবে, চলছে তো চলছেই, চলছে তো চলছেই, তখন আর কারোর হেলদোলও থাকবে না। তদন্ত প্রক্রিয়া কোর্ট মনিটর চলছে, তার জন্য ওনারা এখন আমাদেরকে কোনো রকম কোনো আপডেট জানাতে পারছেন না। ফলে আমরা সেই দায়িত্বের কথা তাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিই, তাতে ওনারা জানান যে টু হ্যাভ ফেথ ইন দেম। আমরা অবশ্যই তাদের সেই আশ্বাসে তাদের যে ফেথ রাখতে তারা বলেছেন সেটা আমরা রাখছি। কিন্তু তারপরেও আমাদের প্রশ্ন থাকবে যে আজ ঘটনার প্রায় 15 দিন পেরিয়ে গেল এবং আমরা কিন্তু জাস্টিসের প্রশ্নে 9 তারিখে যে জায়গায় দাঁড়িয়েছিলাম আজকেও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। আমাদের যে এই জাস্টিসের প্রশ্নে দেয়ার উইল বি নো কম্প্রোমাইজ। ফলে আমাদের যে কর্মবিরতির যা আমাদের স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ড একই থাকছে। আমরা সমস্ত মেডিকেল কলেজে যে কর্মবিরতি, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি যেটা চালিয়ে যাচ্ছিলাম সেটা আমরা চালিয়ে যাব। এখনো পর্যন্ত যে চিকিৎসকরা কাজে যোগ দেননি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে, তার কারণ মামলা চলছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলছেন চিকিৎসকরা কাজে যোগ দিন, দিল্লি থেকে শুরু করে অন্য জায়গাতে সবাই কাজে যোগ দিচ্ছেন। এটা দেশের সমস্যা, চিকিৎসকদের নিরাপত্তা এবং আনুষঙ্গিক বিষয়ে সুপ্রিম কোর্ট বলেছে এটা বাংলার নয়, দেশের সমস্যা। এই চিকিৎসকরাও আমাদের মতোই, তারা হয়তো বলতে পারছে না, তাদেরও মনে একটাই মন্ত্র, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা চাইবো আন্দোলন চলুক, বিরোধ চলুক, মানুষকে অসুবিধা যতটা কম হয় সেইটা মানুষ দেখে আন্দোলন বিরোধ করতে হবে। দেখলেন তো কুণাল ঘোষ কি সুন্দর গোটা ব্যাপারটা দেশের সমস্যায় পরিণত করে দিলেন, গোটা ব্যাপারটা সিবিআইয়ের ওপর রেখে দিলেন এবং সুপ্রিম কোর্টের ওপর রেখে দিলেন। অর্থাৎ গোটা বিষয়টার কোনোটাই আর বাংলায় নেই। তিলোত্তমা এখন যেটুকুনি এক্সিস্ট করছেন তাই সুপ্রিম কোর্টে, সিবিআইয়ের কাছে, গোটা দেশে, বাংলায় নেই। দেখুন, রাজ্যবাসীকে নাজেহাল করতে কিংবা কোনো অসৎ উদ্দেশ্যে চিকিৎসকরা কিন্তু কর্মবিরতিটা চালিয়ে যাচ্ছেন না। যে প্রাণ বাঁচায় তাকেও তো প্রাণে বাঁচতে হবে। যদি সরকারি মেডিকেল কলেজের পরিবেশ এমন হয়ে যায় যা মহিলাদের পক্ষে নিরাপদ নয়, কোনো বাবা মা নিজের মেয়েকে আর ডাক্তারি বা নার্সিং পড়তে পাঠাবেন বলুন তো? আমি জানি এক বাবার কথা, যার মেয়ে ওখানে ডাক্তারি পড়ছে, রোজ গিয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকে। আতঙ্কটা বুঝতে পারছেন? যেখানে রাজ্য সরকারের তরফেই পরামর্শ দেওয়া হচ্ছে যে মেয়েদের যেন নাইট ডিউটি দেওয়া না হয়, সেখানে নিরাপত্তা নিয়ে সবাই কতটা কনফিডেন্ট বুঝতে পারছেন? এটা যদি লজ্জার ব্যাপার ধরে নিচ্ছি, লজ্জা তো বলা যাবে না, আমাদের রাজ্যে কিচ্ছু নেই, সব দেশের, সব বাইরে। কিন্তু ভয়টা তো রয়েছে। যদি আমাদের এলাকায় জঙ্গল থেকে কোনো হিংস্র জন্তু এসে যায়, সেটা ধরা না পড়া পর্যন্ত আমরা কি ঘর থেকে বেরোই? আরজি করের ডাক্তাররাও তো সেই হিংস্র জন্তুটারও অধম যে জন্তু, তার ধরা পড়ার জন্য অপেক্ষা করছেন। আন্দোলন যতক্ষণ করছেন ততক্ষণ তারা একজোট। কাজ শুরু করলেই তো শিফট অনুযায়ী একা একা ডিউটি করতে হবে। ডাক্তাররা ছুরি ধরেন মানুষের প্রাণ বাঁচাতে, হামলাকারীর হাত থেকে বাঁচার জন্য নয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একদম সঠিক। নিরাপত্তার আশ্বাসটুকু ডাক্তাররা সরকারের কাছে চাইতেই পারেন, কিন্তু আপৎকালীন পরিস্থিতিতে ওই ডাক্তাররা হাতে ছুরি ধরছেন না তাও কিন্তু নয়, তাদের ওরকমভাবে দেগে দিলে চলবে না। মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে প্রথমবার চক্ষু প্রতিস্থাপন হলো। অঙ্গ প্রতিস্থাপন কিন্তু একটা কঠিন প্রক্রিয়া, আর চক্ষু প্রতিস্থাপন মানে অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয়, অত্যন্ত সুচারুভাবে করতে হয়। সেখানে দরকার ছিল, তাই সিনিয়র ডাক্তারদের সাহায্য করতে চলে এসেছিলেন জুনিয়র চিকিৎসকরা।
হ্যাঁ, আন্দোলনের মাঝপথেই। আমাদের হয়ে গেল এই যে হিরো অফ দ্য ডে, এই হচ্ছে প্রতিস্থাপন করেছে দেবার্ঘ, হ্যাঁ আমাদের ডাক্তার ধর্মঘটে আছে, কিন্তু তবু আমাদের অনুরোধে এসে এই কাজটা ধর্মঘটে থেকেও এরা সব কাজ করছে এবং আমাদের এখানে স্বাভাবিকভাবে পেশেন্টের পরিষেবা দেওয়া হচ্ছে, সেটাই আমাদের মেন বক্তব্য। আমরা এই সিজ ওয়ার্ককে সাপোর্ট করছি, কিন্তু রুগীর সঙ্গে আমরা কোনোদিন আন্দোলন করতে পারি না, রুগীকে আমরা সবসময় পরিষেবাই দেব। দেখুন, ডাক্তারদের লাগাতার কর্মবিরতিতে কি মানুষের হয়রানি হচ্ছে না? হচ্ছে। কারো মনে কি কষ্ট হচ্ছে না? যার পরিজন অসুস্থ তার তো হচ্ছেই, চিকিৎসকদেরও হচ্ছে, কারণ তারা চিকিৎসা করতেই শপথ নিয়েছেন। মানুষ কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে না, কারণ তারা তিলোত্তমার বাবা মায়ের কষ্টটা অনুভব করছেন আর বুঝতে পারছেন হাসপাতালে ডাক্তার যদি সুরক্ষিত না থাকেন তাহলে তারাও তো নিজের বাড়িতে সুরক্ষিত না থাকতে পারে। বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে, কিন্তু তা হচ্ছে বিচারের দাবিতে। আজও কলকাতায় বেশ কয়েকটা প্রতিবাদ মিছিল হয়েছে, যার মধ্যে অন্যতম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের মিছিল। এরকম বিভিন্ন বিক্ষোভ মিছিল হচ্ছে, জানেন তো। প্রাথমিকভাবে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছেন, এখন বিভিন্ন সংগঠনের ডাকে বেরোচ্ছেন। এই সংগঠনগুলো আবার খুব মজার, প্রতিবাদেরও এখন কিন্তু বিভিন্ন কম্পার্টমেন্টালাইজেশন হয়ে গেছে। আসলে সবাই নিজের নিজের মতো করে নিজেরা সংগঠিত হচ্ছেন, তো তাই কেউ কেউ হয়তো মজা করছেন যে যেখানে এই ধরুন গায়কদের মধ্যে ক্লাসিক্যাল শিল্পীরা আলাদা, আধুনিক শিল্পীরা আলাদা, বাচিক শিল্পীরা আলাদা, এরকম সবাই আলাদা 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 হচ্ছেন। তো এরকম যদি সব এরকম আলাদা আলাদা হয়, যদি কোথাও গিয়ে প্রতিবাদটা এরকম কম্পার্টমেন্টালাইজ হয়, তাহলে আর কি হবে? এ সমস্ত বলছেন লোকজন, বেরোচ্ছেন তো, বাড়িতে তো বসে থাকেন, নিজের নিজের মতো করে প্রতিবাদে সামিল হচ্ছেন। ভেতর থেকে তাগিদ আছে বলেই তো, না বেরোলেও তো হতো। অনেক কিছু তো ঘটে গেছে সাম্প্রতিককালে, আমরা অধিকাংশ লোককেই তো বাড়ির থেকে বেরোতে দেখিনি। আর আজ স্কুলের বাচ্চারাও প্রতিবাদী হচ্ছে, কারণ তারাও একদিন ডাক্তারি পড়তে যেতে পারে। আর স্কুল পড়ুয়াদের ওপর হামলা, চোরাশাসানি, এই ঘটনাও তো ঘটছে। হামলা দেখিয়েছি, চোরাশাসানি শোনাবো। সরকারি স্তরে সরাসরি নির্দেশিকা জারি করা হয়েছে, স্কুলের বাইরে স্কুল শিক্ষা দপ্তর ছাড়া অন্য কারো কর্মসূচিতে পড়ুয়ারা যোগ দিতে পারবে না। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া আর কোচবিহারের ডিআই অফিস থেকে এই নিয়ে সার্কুলার জারি করা হয়েছে। কি অদ্ভুত না? সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেওয়া যাবে না। বাচ্চারা ছোটবেলার থেকে শিখছে প্রতিবাদী হতে হয়। পাশের বাড়িতে আগুন লাগলে ঘরে বসে থাকতে নেই, বেরিয়ে গিয়ে জল ঢালতে হয়। অথচ ডিআই অফিস সার্কুলার জারি করছে বেরোবে না। ভাবছি সংবিধান রক্ষকরা গেলেন কোথায়? তাদের তো এরই আশেপাশে কোথাও থাকার কথা ছিল। শিশুরা তো ফুলের মতো, তাই জন্যই বোধহয় মাঝে মধ্যে দেখি যে রাজনৈতিক সভার অঙ্গসজ্জায় তাদের বোকের মতো ব্যবহার করা হয়, মিটিং মিছিলেও তাদের মাঝে মধ্যে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হয়। তখন ডিআইরা কোথায় থাকেন? এখন ফুল কথা বলে না, স্কুল পড়ুয়াদেরও কথা বলার এখন অধিকার নেই, সেটাই শিখিয়ে দেওয়া হচ্ছে। নিরাপত্তার দাবি করা কিন্তু অন্যায় নয়, কিন্তু সেই অধিকার তাদের নেই, শিখিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু হরপাবানের মতো যে বাঁধ ভাঙা আবেগ বেরিয়ে আসছে, তাকে বাঁধবে কে? সচরাচর এই আবেগ, এই প্রতিবাদকে ছড়িয়ে দেওয়ার কাজটা করেন কারা জানেন? চারণ কবিরা আগে করতেন। আসলে মুখে মুখে এই আবেগগুলো গান হয়ে এক প্রান্ত থেকে এক প্রান্তে ছড়িয়ে যায়। গান হয়ে ওঠে প্রতিবাদের অস্ত্র। এক তিলোত্তমার জন্য এক পৃথিবী গান বাঁধার কাজ কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।